সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক আধুনিকায়ন হয়ে গেছে। অনেক কিছুতেই আমরা কিন্তু আসলে ওয়েবসাইট থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনফরমেশন পেয়েও কিন্তু আমরা অনেকটা অ্যাওয়ার হই। কিন্তু কিছু কিছু জায়গায় যদি আমরা বলি যে এই আধুনিকায়নটা কিন্তু শুধুমাত্র শহরেই খুব বেশি মাত্রায় দেখা যায়। গ্রামের কথা যদি বলে থাকি, এখনও সেই লেভেলে আসলে অ্যাওয়ারনেস বা সেই লেভেলে যে কোনো কিছু সম্পর্কে জানা বা শোনার বিষয়টি এখন অনেক পিছিয়ে রয়ে গেছে। কখন আমরা এটা বলছি, একটা কিশোরী বা একটা ছোট শিশু যখন কিশোরী হচ্ছে বা মিডল এজে যাচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে বয়বৃদ্ধকালের দিকে যাচ্ছে, এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, এই চেঞ্জেসগুলোর মধ্যে দিয়ে তার কিছু মেন্টাল চেঞ্জেসও হয়। সেগুলোকে আমরা আসলে খুব একটা দেখি না, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে ফিজিক্যাল কন্ডিশনগুলো অনেক বেশি মাত্রায় আসলে প্রকোপ আকার ধারণ করে। কিন্তু মেন্টাল কন্ডিশনগুলো যদি আমরা ওভারলুক করতে থাকি ডে বাই ডে, সেটার যে একটা বড় ইম্প্যাক্ট থাকে, সেগুলো কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে। তো এই যে কিশোরী বয়সে একজন মারা তার সন্তানকে কখন আসলে বিয়ে দেওয়াটা দরকার ছিল, বা বিয়ে দিলেই কি তার আসলে কখন বাচ্চা নেওয়ার দরকার ছিল, বা এক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রসেসটা কার কাছ থেকে আসলে জানা উচিত সঠিকভাবে, এবং সেই ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রসেস অনুযায়ী যদি পরবর্তীতে সে আসলে একটা বয়সে পৌঁছে যায় এবং তার ঋতুকাল বন্ধ হয়ে যায়, এই সময়টাতে তার মেন্টালি স্ট্রেসগুলো আসলে কীরকম হয়, আসলে কি সেটা হয় কিনা, নাকি শুধু ফিজিক্যাল প্রবলেমগুলোই হয়, এই সময়টাতে কীভাবে অন্যদের সাপোর্ট করা উচিত, অনেকগুলো বিষয় আমরা উইমেন হেলথের মধ্যে এখন ফেলি। এই উইমেন হেলথটা জানা শুধুমাত্র শহরের ভিত্তিতে না বা গ্রামের ভিত্তিতে না, সবার জন্য জানা উচিত। কারণ আমরা যারা মহিলারা আছি, তাদের সাথে যেমন হাজব্যান্ডরা থাকেন, তাদের ছেলেরা থাকেন, সবাই যদি আমরা জিনিসগুলো জানি, বুঝি, তাহলে তাদের সাথে ডিল করাটা এবং একটা ভালো লাইফ লিড করাটা বা তাদেরকে একটা ভালো লাইফ দেওয়াটা কিন্তু আমরা এনশিওর করতে পারি। তো আজকে আমরা ডিজিজগুলো নিয়ে কথা বলবো অবশ্যই, কিন্তু সেই সাথে আমাদের কিছু বিষয়গুলো যেমন স্পেসিফিকলি আমরা জানি না যে কখন আসলে ফ্যামিলি প্ল্যানিংটা নেওয়া উচিত বা কার কাছ থেকে নেওয়া উচিত ছিল, বা আমাদের আর্লি বিয়ে হলে বা আর্লি বেবি নিলে অনেক জটিলতা থাকে, সেটাকে কীভাবে ওভারকাম করা যেতে পারে, এবং সেই সাথে হঠাৎ করে ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যায়, তারপরে যে চেঞ্জেসগুলো আসে, তখন আমরা কীভাবে ডক্টরের কাছে গিয়ে সেটাকে ঠিক করব বা আমাদের নিজেদেরকে ঠিক রাখবো, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত প্রখ্যাত এবং প্রথিতযশা গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, ZH শিকদার উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল, এবং সেই সাথে সেক্রেটারি জেনারেল মেনোপজ সোসাইটি। দর্শক, আমাদের আজকের যে বিষয়টি আমরা রেখেছি তা খুবই সুন্দর একটি বিষয় এবং আশা করি যারা দেখবেন তারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। আমাদের আজকের বিষয়টা আমরা রেখেছি বয়সের বিভিন্ন ধাপে নারীদের শারীরিক সমস্যা এবং তার প্রতিকার, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমরা সরাসরি কথা বলছি যার সাথে, তার সাথে আপনারা আপনাদের যে কোনো বিষয় সরাসরি সমাধান করার জন্য ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য আপনারা ফেসবুক থেকে সরাসরি লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনায় ফেরত যাই। আমি শুরুতেই ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আমারও সকলের জন্য অনেক শুভকামনা। আজকে ম্যাডাম আমরা বিষয়টি রেখেছি কি যে আমরা সবসময় স্পেসিফিক কিছু ডিজিজ নিয়ে কথা বলি, হয়তো বা দেখা যায় এমন অনেক বিষয় ছিল যে ডিজিজের অনেক আগেই হয়তো বা আমরা ওই জায়গাটাতে নিজেদেরকে সচেতন করতে পারতাম বা প্রিভেন্ট করতে পারতাম। যদি আমরা একদম 3টে স্টেজে ভাগ করি মহিলাদের, এই স্টেজগুলোর বিষয় শুধু যদি একটু বলেন যে আসলে কোন কোন স্টেজে আমরা যে চেঞ্জেসগুলো হচ্ছে আমাদের। অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে নারী জীবনটি কিন্তু একটা অসম্ভব চ্যালেঞ্জেস, অনেক রকম প্রতিকূলতা, অনেক প্রতিকূলতা পেরিয়ে একটি নারী হয়ে ওঠে। তো সেই নারী হয়ে ওঠার পেছনে যে ধাপগুলো রয়েছে, সেটি প্রথমে তো একেবারেই শিশু, সেটি আমি বললাম না, কৈশোর একটা ভীষণ, কিশোরীদের অনেক জানার কথা আছে, অনেক প্রতিকারের বিষয় আছে। তারপর কিশোর বয়সটা আসলে আমরা যদি 12 থেকে 19 পর্যন্ত ধরি, টিন এজ, এটিকে আমরা কিশোরী বয়স বলি। তারপরে অ্যাডাল্ট বা তরুণী, যৌবন যখন তার জীবনে আসে, সেটি আমরা সাধারণত 20 ইয়ার্স, 20 বছর থেকে ধরে ফেলি, একেবারে প্রায় সুন্দর 30, 40, 50 পর্যন্ত আমরা ধরে নিতে পারি, ইয়াং তখন তারা। আর 50 বা 45-এর পরে যে বয়সটি আসে, তখন সেটি মেনোপৌজত্ব জীবন হয়। সেটি অনেকটা বার্ধক্য ঠিক বলা যায় না, আজকাল তো বার্ধক্য 80 ইয়ার্স বলা হয়, তো সেটি একটি জীবন। তো এইরকম বিভিন্ন ধাপ দিয়ে একটি নারীর জীবনের যাত্রা। পুরুষদেরও আছে, কিন্তু নারীর মতো এত এত পরিবর্তনশীল, এত মেটামরফোসিস খুব কম দেখা যায়।
সেটাই। এখন এই জায়গাটাতে যদি একটু বলি যে আমাদের দেশে আমরা এখন শহরের কথা যদি বলি সেটা খুবই কম সংখ্যক, তাই আজকে শহরের বিষয়টি থেকে আমরা আসবো না, বিকজ শহরের যে এক্সাম্পলগুলো সেগুলো হয়তো বা এক্সাম্পল হতে পারে না, কারণ এটা পরে আমরা আসবো যে অনেক ক্যারিয়ারের কারণে বা পড়াশোনার কারণে অনেকে দেরি করেই বিয়ে করছে, কিন্তু গ্রামে এখনও অনেক সময় দেখা যায় যে 10 বা 15 পেরিয়ে গেলেই কবে তার মেয়েকে বিয়ে দিবে সেই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। যদি সেরকমই হয়ে থাকে আমরা হয়তো বা এটাকে ওভাবে প্রিভেন্ট করতে চাই না বা প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু যদি এরকমটা হয় তখন বাচ্চা নেওয়ার যে বয়সটা মানে চাইল্ড বিয়ারিং এজটা আসলে কত হওয়া উচিত ছিল, বা সেক্ষেত্রে আসলে কি সাজেশন আমাদের? এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন কিশোরী বলেছি 19, কিশোরীদের সন্তান নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখন প্রয়োজন নেই বললেই তো হলো না, যেটি খুব সুন্দর করে আপনি বলেছেন যে আসলেই প্রান্তিক জনগোষ্ঠীদের কাছে আমাদের তথ্য কতটুকু পৌঁছাচ্ছে। যেমন আজকে বাংলা ভিশনের মাধ্যমে আমরা এই তথ্য দিতে চাইছি যে 18 বছরের আগে বিয়ে নয়। কেন? তার শারীরিক ও মানসিক পরিবর্তনে সে যখন সঠিকভাবে উপযুক্তভাবে বেড়ে উঠবে তখন তার বিয়েটি হওয়া দরকার। এই আগে বিয়ে হলে অনেক রকমের সমস্যার জটিলতা আসতে পারে তার জীবনে। তো একটি নারী যখন বেড়ে ওঠেন সকলেই চাইবো তিনি তো ভবিষ্যতে জাতি গঠনের অনেক ভূমিকা রাখবে, তাকে সুন্দরভাবে বড় হতে হবে, কিন্তু সেই ছোট্ট একটি মেয়েকে আমি 15 বছর 14 বছর 16 বছরে বিয়ে দিয়ে দিলাম, আর তখনই তার বিপদগ্রস্ত হয়ে সন্তান সম্ভাবনা হয়ে যাবে। তো তার সারাটা জীবনের যে চলার পথ শুধু ক্যারিয়ারের কথা না, তার জীবনের শারীরিকভাবে সে অনেক অনেক পিছিয়ে যাবে। সেই জন্য সরকার থেকে এবং সারা পৃথিবীতে একটা কনসেনসাস রয়েছে যে অ্যাডাল্ট বা 18 বছর আগে কখনো বিয়ে নয়, 20 বছর আগে সন্তান নয়। সুতরাং এই যে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে তার পেছনে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তাহলে আমরা 18 বছর আগে বিয়ে দেবো না। কিন্তু এখন যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় তখন কি করণীয়? সেই জায়গাটাতে ম্যাডাম একটু আসবে, একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমি যশোর থেকে বলছিলাম, আমার নাম সুমন আক্তার। জি জি। তো বলছি যে আমার মাসিকটা নিয়মিত হয় না, এই প্রায় বছর খানিক হয়েছে আমার বন্ধ আছে। আমার 6 বছরের একটা মেয়ে বাবু আছে, মানে বাবুটা হওয়ার আগেও আমার এরকম সমস্যা ছিল, ওই চিকিৎসা নেওয়ার পরে বাবুটা হয়েছে। এখন এই আপাতত আমি কোনো চিকিৎসা নিচ্ছি না, কিন্তু আর কোনো কিছু ব্যবহারও করছি না কোনো পদ্ধতি যে আমাদের আরেকটা বেবি নিব সেজন্য, কিন্তু কনসিভও হয় না, আবার মেন্সটাও হচ্ছে না। এখন কি করণীয়? জি ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। তো যেটি আমরা বুঝতে পেরেছি শি ইজ কোয়াইট ইয়াং, তার একটি মাত্র সন্তান আছে 6 বছরের, এবং তিনি চাইছেন আরেকটি সন্তান হোক, কিন্তু তার মাসিক বিয়ের আগেও তার এরকম এলোমেলো মাসিক হয়েছে, অনিয়মিত মাসিক এখনো হয়েছে। তো আমার যেটি উপদেশ হবে যে আপনি কষ্ট করে অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন। হয়তো বা আপনার এমনটি হতে পারে যে আপনার হরমোনের কোনো প্রবলেম রয়েছে, বা আপনার জরায়ুতে হয়তো কোনো সমস্যা রয়েছে যেটি আপনি জানেন না। তো এটি দীর্ঘায়িত না করে ডক্টরের কাছে গেলে আপনার হয়তো কিছু সামান্য টেস্ট করবে, একটা আল্ট্রাসাউন্ড করবে, একটা হরমোন বিশেষত থাইরয়েড, প্রোল্যাকটিন, এর বেশি আমরা করি না, FSH LH করতে পারি। তো সেটি করিয়ে দেখে নিন আপনার সমস্যাটা কোথায়, তাহলে চিকিৎসা সম্ভব হবে এবং সন্তান নিতেও কষ্ট হবে না। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা যেটা বলছিলাম যদি বিয়ে হয়ে যায় অনেক আর্লি এজে, সেক্ষেত্রে আসলে সন্তান মানে ধারণের বিষয়টিতে আসলে কতটুকু মানে কোন বয়সটিতে থাকা উচিত সেটা? হ্যাঁ, তো এখানে হয়েছে কি যে আমাদের সমাজের প্রতিটি স্তরে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশী সকলে জানতে হবে যে মেয়েটি বড় হচ্ছে তার কোনো কারণে বিয়ে হয়েই গেল, কিন্তু 20 বছর আগে সন্তান না নেওয়া উচিত। তো এখানে দুপক্ষই হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনেরই সমানভাবে অংশগ্রহণ করা দরকার। তো এখন কোথায় যাবে? তো এখন একটা ভালো ব্যাপার রয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর গোড়দরাতেও কিন্তু কমিউনিটি ক্লিনিক রয়েছে, থানা ইউনিয়ন হেলথ কেয়ার সেন্টার আছে, চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল কেয়ার আছে, এবং সদর হাসপাতাল তো রয়েছে। তাছাড়াও দেখা যায় বিভিন্ন প্রাইভেট আমাদের জিপি যারা রয়েছেন তারা অত্যন্ত দক্ষ কিন্তু। সুতরাং এই যে ছোট্ট মেয়েটির বিয়ে হয়ে গেল, তাতে ফ্যামিলিরও কিন্তু সাপোর্ট করা দরকার। সবাই একসাথেই আমাদের আলোচনা করতে হবে যে কখন বেবিটি সন্তানটি নিলে তার জন্য সবচেয়ে ভালো হবে। তো এই জন্য তারা ওই কমিউনিটি ক্লিনিকে অথবা জিপি যে ডক্টর আছেন আমাদের জেনারেল প্র্যাকটিশনার, তার কাছে, বড় হাসপাতালে যেতে হবে নট নেসেসারি, তাদের কাছে গিয়ে তিনি আলোচনা করতে পারেন। তাছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, মানে সরকারের পাশাপাশি অনেক এনজিও রয়েছে, আশা রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, মেরিস্টোপ আছে, সবুজ সাথী রয়েছে,
বাড়ির আশেপাশে কিন্তু সূর্যের হাসি অনেক কিছু আছে, সূর্যের হাসি অনেক আছে। সেখানে গেলে যারা ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর রয়েছেন, মানে মিডওয়াইফ রয়েছেন, FWB রয়েছেন, ফ্যামিলি ওয়েলফেয়ার হেলথ ভিজিটার্স, তাদের সাথে আলোচনা করলে চমৎকারভাবে বলে দেবেন যে আপনি কি পদ্ধতি নেবেন। জন্ম নিয়ন্ত্রণের বড়ি নেবেন, কন্ডোম নেবেন, ইনজেকশন নেবেন, সেটি যার জন্য সবচেয়ে উপযুক্ত সেটি বলে দেবেন। সেটি বলে দেবেন। এই জায়গাটা থেকে একটু আসি ম্যাডাম, যেহেতু একজন প্রশ্ন করলেন, আমাদের দেখা যায় যে মানে অধিকাংশ সময় আগে এটা শহরেই হতো, হয়তো অনেকে ভাবতেন যে স্ট্রেস লাইফ লিড করছে বা খাবার দাবারের কিছু অবশ্যই ব্যাপারগুলো তো রয়েছেই, কিন্তু গ্রামেও এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি মাত্রায় অনিয়মিত মাসিক হচ্ছে। বয়ঃসন্ধিকালের পরে মাসিকটা দেখা যাচ্ছে হচ্ছে প্রথমে একবার, তারপর অনেক দিন গ্যাপে গিয়ে হয়তো আবার হচ্ছে, এবং যখন হচ্ছে তখন অনেক ধরনের ব্যথা এবং নানা ধরনের কমপ্লেন হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে তখন মাদের কি ভূমিকা থাকা উচিত বা সেই মেয়েটির আসলে কি ভূমিকা থাকা উচিত? রাইট, এটি কিন্তু একটি বেশ মানে বলা যাবে যে অনেক মেয়েরা আছে লুকিয়ে রাখে, বলতেই হবে আমাকে। শহরের মেয়েদের তো একটু সচেতনতা আছেই, আর আমাদের যে প্রান্তিক বা তৃণমূলে যে নারীরা রয়েছেন, একে তো মাসিক বলতে তারা লজ্জা পান, কারোর কাছে প্রকাশ করতে চান না। তারপরে আবার এলোমেলো হচ্ছে, ভাবছেন না জানি কি হয়েছে। যে ছোট্ট মেয়েটি হচ্ছে সেও কিন্তু খুব লজ্জায় ভয়ে কুঁকড়ে থাকে, মার সাথে হয়তো শেয়ার করেন না। তো এখানে আমি বলবো মায়ের ভূমিকা যেটি খুবই জরুরি, তাকে জিজ্ঞেস করতে হবে যে তার পিরিয়ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। কারণ এমন দেখেছি আমরা যে গ্রাম থেকে যে মেয়েটি এসেছে একদম রক্তশূন্য, তারপরে তার এত মাসিক হয়েছে যে তার মানে অ্যানিমিয়া ডেভেলপ করে গেছে। সুতরাং মার সাথে মানে বান্ধবী সুলভ আচরণ করে তার কাছে জেনে নিতে হবে, এবং যখনই এরকম এলোমেলো অনিয়মিত মাসিক হবে এটিকে অবহেলা করা দরকার নেই। অনেকে ভাবছেন যে হয়তো ঠিক হয়ে যাবে, হ্যাঁ মোস্ট অফ দ্য কেসে আল্লাহর কাছে শুকরিয়া যে একদম ভালো থাকে মেয়েরা, কিন্তু তবুও আর্লি ডিটেকশন, আর্লি প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন, মানে জটিলতাকে প্রিভেন্ট বা প্রতিহত করে। আমাদের সাথে ম্যাডাম আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়েছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমি নীলফামারী থেকে বলতেছিলাম। জি আমার আসলে গাইনোকমাস্টিয়া, নিপুল যেটাকে মানে পুরুষের যে স্তন ফুলে যাওয়া আসলে। জি দর্শক, আমরা বুঝতে পারছি। এখন আপনার সমস্যাটা কি হচ্ছে, মানে এটার আমি পদক্ষেপ কি নিতে পারি আর কি? আচ্ছা ঠিক আছে দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। ভালো একটু প্রশ্ন করেছেন, অনেকেরই সমস্যাটা আছে কিন্তু অ্যাড্রেস করতে চান না হয়তো, একটু যদি ম্যাডাম আমাদেরকে সাজেস্ট করতেন। হ্যাঁ, তো এটা আপনার যেটা হয়েছে সেটা তো মূলত আমি ঠিক জানি না কতখানি, অনেকে একদম ভীষণ বিষদৃশ্য হয়, সেটি খুব খারাপ। আবার অনেক আছে সামান্য, আবার অনেকে আছে একটু মুটিয়ে গেছে বলে এটা হয়। তো দর্শক, আপনার কাছে আমার যেটি অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের জেনে নিতে হবে আপনার এই গাইনোকমাস্টিয়ার কারণটা কি। অনেক সময় হরমোনের ইমব্যালেন্সের জন্য হয়, সেটি কিন্তু অত ভয়ের নয়, সেটি আমরা ওই হরমোন দিলে ঠিক হয়ে আসে, নর্মাল পজিশনে ফেরত আসে। অনেক আছে সিম্পলি ওবেসিটির জন্য হয়, অনেক আছে অ্যান্ড্রোজেন হরমোন। তো আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে, দেখতে হবে যে এটা আপনার কারণটি কী। আচ্ছা, তারপরে যদি কারণ থাকে, আমাদের হরমোনের প্রবলেম হলে আমরা অ্যান্টি হরমোন দিয়ে সেটাকে কমিয়ে রাখতে পারি। আর যদি খুব বিষদৃশ্য হয়, মানে আপনার চলতে ফিরতে, শার্ট পরতে, অথবা আপনার কসমেটিক পারপাসে মন খারাপ লাগে, বেশি খারাপ লাগে, তার জন্য কিন্তু আমাদের সার্জারি, কসমেটিক সার্জন আছেন, তারা খুব যত্ন করে সুন্দর করে সার্জারি করতে পারেন। শুধু এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, মূলত আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। চমৎকার চিকিৎসা রয়েছে। মূলত প্রথমে আমরা মেডিসিন দিয়ে চেষ্টা করব, ভালো না হলে সার্জারি করব। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। এই জায়গাটা থেকে একটু আসি ম্যাডাম, যেহেতু আমরা আস্তে আস্তে বয়ঃসন্ধিকালের দিকে যাচ্ছি, অনেক সময় দেখা যায় অনেক মারা যেটা ফেস করেন সেটা হচ্ছে বাচ্চাদের যে তার বয়সে, সে হয়তো বা তার বয়সটিতে ক্যালকুলেট করে তার জেনারেশনকে, যে তার যে বয়সে মাসিক হয়েছিল বা পিরিয়ড স্টার্ট হয়েছিল তার মেয়ের অনেক আগে স্টার্ট হয়ে গেছে। তো এই যে অনেক আগে হয়ে যাচ্ছে বা বয়সের একটা নির্দিষ্ট সময় যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকে যদি অনেক আগে হয়ে যায়, সেক্ষেত্রে আসলে সমস্যা আছে কিনা কোনো ধরনের? হ্যাঁ, এটিতে বেশ অনেক, আমরা বেশি না হলেও বেশ পেয়ে থাকি আমাদের চেম্বারে, হসপিটালে। সেটি হচ্ছে যে দেখা যায় যে সাধারণত একটি মেয়ে
এটা ডিপেন্ড করে তার বডির হেলথের উপরে, তার জেনেটিক ফ্যাক্টরস, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে সে কী খাবার দাবার খাচ্ছে, তারপরে তার কোনো হরমোনাল প্রবলেম রয়েছে কিনা, থাইরয়েড রয়েছে কিনা, কুশিং সিনড্রোম রয়েছে কিনা, অনেক রকম জিনিস ইনফ্লুয়েন্স করে থাকে। তবে মোটা দাগে আমরা এটা বলতে পারি যে অনেক মেয়েদের 10 বছরের আগেই যদি মাসিক হয়ে যায় সেটাকে আমরা বলি যে প্রিকশাস পিউবার্টি, মানে অনেক আগে হয়ে গেছে। 10 বছরের পরে হলে 10, 11, 12 এখানে কোনো সমস্যাই নেই। অনেক মারা হয়তো 10.5 বছর হয়েছে ভয় পেয়ে চলে আসছেন। তো আমি দর্শকদের জন্য এটি বলবো যে 99%-এ এটি নর্মাল, সাধারণত এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে 9 বছরে হয়ে গেলে যেটি একটু আমাদের জন্য একটু চিন্তা, কারণ ছোট্ট মেয়েটি জানে না হাউ টু ট্যাকল এই যে পিরিয়ডটা হয়ে গেছে সেটি তা কিভাবে সে করবে। প্লাস আরেকটি বিষয় রয়েছে কিন্তু যেটি আমরা খুব কথা বলি না, সেটি হচ্ছে এই মেয়েটি কিন্তু সন্তান সম্ভাবনা চলে আসে। সুতরাং তাকে অবহেলা করে বা তাকে খুব যত্ন করে রাখতে হবে, কারণ খারাপ লোকের তো অভাব নেই। দেখবে ছোট্ট মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে। সুতরাং এই মার কিন্তু যখন 10 বছরের আগে পিরিয়ড হয়ে যাচ্ছে তার দুটো দিকে খেয়াল রাখতে হবে। একটা তো মেয়েটির মানসিক পরিবর্তন হয়ে কেমন হচ্ছে সেটি রাখতে হবে, যত্ন করে তাকে পিরিয়ড সম্পর্কে জ্ঞান দিয়ে চলতে হবে। দ্বিতীয়ত তিনি দেখে নেবেন কোনো চিকিৎসা বা কোনো তার মানে অসুবিধা রয়েছে কিনা ব্রেনে অথবা হরমোনে থাকলে সেটি ট্রিটমেন্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে সজাগ থাকতে হবে যাতে সে কোনো খারাপ মানুষের সাথে জড়িয়ে না পড়ে। ওকে, এই জায়গাটা থেকে একটু যদি আসি ম্যাডাম, আমরা খুব কমনলি এখন শুধু আসলে বলা যাবে না যে শহরাঞ্চলে এখন আসলে যখনই মানে ভালো দেখা যাচ্ছে যে বাড়িতে যিনি কাজ করছেন তার কথা যদিও শোনা যায়, তাহলেও বোঝা যায় তিনি ওই সমস্যাটিতে যাচ্ছেন। সেটা হচ্ছে যে তার ইনফার্টিলিটি। তো এবং মূলত এই সমস্যাটি যখন হয়, কারণটা যখন ডায়াগনোসিস করা যায় বেশিরভাগই দেখা যাচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা যায়, পিসিওএস বা পিসিওডি। সেটা নিয়ে যদি একটু বলেন যে আসলে এই ডিজিজটা কী টাইপের এবং যখন হয় আমরা আসলে কিভাবে যাদের বিয়ে হয়েছে তাদেরকে কিভাবে ম্যানেজ করি, বা যাদের বিয়ে হয়নি তাদের ব্যাপারে আমরা কিভাবে অ্যাডভাইস করি। আসলে পিসিওএস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, একটা অসুস্থতা যেটি এখন বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, কারণ তার যদি আমরা তাকিয়ে দেখি সেই মেয়েটিকে যার এটি হচ্ছে, অসম্ভব সে মুটিয়ে যাচ্ছে এবং এটি ভেরি কমন। ইভেন আমাদের মানে গ্রাম অঞ্চলেও দেখছি মেয়েরা বেশ মুটিয়ে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে দেখা যায় তার মাসিকটি টোটালি অনিয়মিত হয়ে যাচ্ছে, 3 মাস 6 মাস পর পর মাসিক হচ্ছে। তো এটি তো খুব একটা দুশ্চিন্তার কারণ। 3 নম্বর সে কালো হয়ে যাচ্ছে মেয়েটি, এবং অনেক সময় অবাঞ্ছিত লোম, দাড়ি, মোচ, গোফ এগুলো গজাচ্ছে। সেটা একটা মানে বেশ ভয়াবহ। অনেকে তো আমি দেখি এরকম যে ম্যাডাম জিন ধরেছে কিনা, ভূতে ধরেছে কিনা, সে কি ছেলে হয়ে যাচ্ছে কিনা, এরকম নানা রকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তারা ছুটে আসছেন। আর পরবর্তীতে যাদের হচ্ছে, যেটি বন্ধ্যাত্বের একটি কারণ, সেটিও হচ্ছে। তো এখন কিন্তু যেটি আমি মানে আশা জাগানিয়ার কথা বলবো দর্শকদের জন্য, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজটি অত্যন্ত কমন হলো, অনেক মানে খুব বেশি এটা হলো, এর কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। এবং বন্ধ্যাত্বর জন্য অনেক কারণ রয়েছে, তার মধ্যে যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটি হয়ে থাকে তার কিন্তু রেজাল্টটা ভালো, আশাজনক। সুতরাং এটি নিয়ে মন খারাপ করার কিছু নেই, বরং সচেতন হতে হবে। ওজন বেড়ে যাচ্ছে, অবাঞ্ছিত লোম গজাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাসিক অনিয়মিত, বাসায় বসে নয়, ডক্টরের কাছে যেতে হবে। এবং এখন তো গুগল সার্চ করলেও বাংলায় চমৎকারভাবে আমরা লিখছি যে কী কী করণীয়। সুতরাং দর্শকদের জন্য বলবো, প্রান্তিক জনগোষ্ঠী, তৃণমূলের মেয়েরা, আমাদের শহুরে মেয়েরা সকলেই কিন্তু এটি ভুগছেন। প্রথম কাজ হচ্ছে ওজন কমাতে হবে, কিছুতেই যেন ওজনটা না বেড়ে যায়। 1, 2 নম্বর, যখন ওজন কমানোর জন্য আমাদের ডেইলি এক্সারসাইজ করা, অ্যাটলিস্ট অত লেখাপড়া করে তো মেয়েরা বা অন্য কাজেও ব্যস্ত থাকে, 15 মিনিট থেকে আধা ঘন্টা যদি এভরিডে একটু ওয়াকিং করে বা জগিং করে, একটু হালকা, তারা তো ইয়াং, তাদের তো অসুখ বিসুখ থাকে না সেরকম, হাড়ে কোমরে ব্যথা, তারা যদি একটু জগিং করেন বা একটু দৌড়ন বা ডান্স করেন বা সুইমিং, গ্রামে কিন্তু সুইমিং করার চমৎকার ব্যবস্থা রয়েছে, যদি সাঁতার কাটেন, এগুলো করলে কিন্তু তার ওজন বাড়বে না। আর খাবার দাবার, আমরা তো একটু বাঙালি, আমাদের ভোজন রসিক, আমরা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, শুটকি দিয়ে ভাত খাচ্ছি, ডাল দিয়ে ভাত খাচ্ছি, তারপর আবার মেন কুজিনে যাচ্ছি। তো ভাত খাওয়া বা কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে রাখা ভালো। এই দুটো পালন করলে তাদের ওজন কম থাকবে। ওজন কম থাকলে কিন্তু দেখা গেছে মাসিকটিও আর অনিয়মিত থাকে না। তারপর তো ডক্টরের কাছে যেতে হবে, একটু দেখে নিতে হবে তার হরমোনের কোনো প্রবলেম রয়েছে কিনা, সেই অনুসারে
তাদের ট্রিটমেন্ট দেওয়া যাবে। এই জায়গাটাতে তো একটা আসি, যদি দেখা যায় যে বিয়ে হয়ে গিয়েছে, অনেক কাপেলই, অনেক শিক্ষিত কাপেল এবং অনেক আধুনিক, কিন্তু তারপরেও তাদের একটা কনফিউশন থাকে যে আসলে বিয়ের পরে কন্ট্রাসেপশনের বিষয়টিতে বা ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টিতে কার সাথে কথা বলবে। কারণ দেখা যাচ্ছে যে হয়তো বা তাদের গাইড করার মতো সেরকম গার্জিয়ানও নেই, অথবা গার্জিয়ান থাকলে তাদেরও মেসেজগুলো আসলে প্রপার না, অনেক সময় রং মেসেজ প্রোভাইডেড হচ্ছে। তো সেই জায়গাটাতে যদি একটু বলি যে পরিবার পরিকল্পনা, হয়তো বা তারা বিয়ের পর বাচ্চা নিতে চাচ্ছে না, এরকম করতে করতে অনেক সময় দেখা যায় এই প্ল্যানিং করতে করতে অনেক সময় প্রেগনেন্ট হয়ে যায় এবং অ্যাবর্শন করে অনেক ধরনের কমপ্লিকেসি তৈরি করে। তো এই জায়গাটাতে একটু বলেন যে যারা বিবাহিত কাপল তাদের আসলে এই ফ্যামিলি প্ল্যানিং নেওয়ার জন্য কাদের কাছে আসলে যাওয়া উচিত? যখন একটি বিবাহিত দম্পতি তাদের বিয়ে হয়েছে, তাদের একটা পরিকল্পনা করে নেবার দরকার আছে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা 1 বছর 2 বছর বা 3 বছর, যার যেমনটি, অনেকে লেখাপড়া করছেন, অনেকে ক্যারিয়ারটা বিল্ড করছেন, তো যার যেমন অবস্থায় রয়েছেন তিনি সর্বপ্রথম আগে ঠিক করে নেবেন যে আমাদের কবে সন্তান নিতে হবে। তো এখন 2 বছর 3 বছর 4 বছর যেটি হোক না কেন, এই সময়টাতে সন্তান না নেওয়ার কথা, ওই সময়টিতে তাকে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। এমনটি না, যেটি সবচেয়ে কমন ভুলটি হয় আমাদের কাপলদের, দম্পতিদের, তারা ন্যাচারাল মেথড বা প্রাকৃতিক মেথডটি ভাবেন যে খুব ভালো, এটি আমরা গ্রহণ করি, কিন্তু প্রাকৃতিক মেথড কোনো মেথডই নয়। আমি প্রথমেই বলবো দর্শককে, কেননা এত অ্যাক্সিডেন্ট হয় যে তখন অপরিকল্পিত সন্তান গর্ভে চলে আসে। আর যেটি আমরা যার ফলত তারা কি করছেন, হয়তো এমআর করছেন অথবা মেডিসিন খাচ্ছেন এবং জটিলতায় ভুগছেন, পরবর্তীতে সন্তান না হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ যে তাদেরকে পরিকল্পনা করে নিতে হবে, এবং সরকারি হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালে একটি ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা কর্নার রয়েছে। সুতরাং নির্বিদ্বিধায় তারা সেখানে যেতে পারেন, এবং এটি সবচেয়ে ভালো যে পূর্ব পরিকল্পিতভাবে আগেই সেখানে যেতে হবে, গিয়ে তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে তার জন্য সবচেয়ে ভালো কোন পদ্ধতি গ্রহণ করাটি হবে। ছেলেদের জন্য কন্ডম ইজ ভেরি গুড, এবং এটি শুধু জন্ম নিয়ন্ত্রণও নয়, এটি অনেক রকমের রোগ ব্যাধি লাইক ক্যান্ডিডিয়াসিস বা HIV তো আমরা বলি না, অনেক রকমের ইনফেকশনটা প্রতিরোধ করে। সুতরাং এটি অত্যন্ত ভালো একটি পদ্ধতি যদি ঠিক মতো গ্রহণ করা হয়। মেয়েদের জন্য সবচেয়ে যেটি সহজ, মানে আমি দর্শকদের জন্য বলছি, আজকে সুযোগ রয়েছে, পিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, কোনো ভয় নেই। হ্যাঁ, যাদের কোনো অসুস্থতা রয়েছে তাদের তো আমরা দেবো না, ডক্টর তো তার ইতিহাসটি নিয়েই দেবে, কিন্তু সারা বিশ্বে কিন্তু ম্যাক্সিমাম পিল খাচ্ছে, খুবই ওয়াইড স্প্রেড, এবং পিল অত্যন্ত ফলপ্রসূ এবং অন্যান্য অনেক অসুখ বিসুখ যেমন রক্তপাতটা কমিয়ে দিচ্ছে, এন্ডোমেট্রোসিস একটা অসুস্থতা কমাচ্ছে, PCOS কমাচ্ছে, তারপর হচ্ছে এখানে দেখা যায় যে পেশেন্টদের দেখা যায় যে অনিয়মিত মাসিকটি সেটিকে নিয়মিত করছে। সুতরাং পিলটা মানে ঢিলে অনেক পাখি মারার মতো, জন্ম নিয়ন্ত্রণও করছে, আবার জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি অনেকগুলো অসুখ ব্যাধিকে প্রতিহত করছে। আমরা এই জায়গাটিতে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2 বছর একটা মেয়ে আছে, ওই মেয়েটা সব সময় নিয়ে কথা থেকে কাপড় নষ্ট হয়ে যায়, সাদা ছাড়া পড়ে থাকে, এটার প্রতিক্রিয়া কি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা অ্যান্সারটি নিচ্ছি। হোয়াইট ডিসচার্জ যেটা নিয়ে কথা বলছিলাম, যে সাদা স্রাব অনেক কমিউনিটি বিষয় অনেকেরই হতে থাকে এবং অনেক ছোটবেলা থেকে অনেকের এই কমপ্লেইন থাকে। এই জায়গা থেকে আসলে ম্যাডাম যদি একটু বলেন যে আসলে আমার তো মনে হলো উনি যেটি বলছেন আমার মেয়ে, তারপর মেয়েটি ছোটই হবে। হ্যাঁ, আচ্ছা, ছোট বাচ্চারা যখন 12 বছর বয়স, 14 বছর, হ্যাঁ, এটা তো খুব একটা মানে খুব সঠিক সময়। 12 বছর থেকে শুরু হয় একটি মেয়ে বড় হওয়ার পালা, এবং তার মাসিকটা হবে হয়তো বা 13 বছরে বা 12 বছরে বা 11 বছরে। সুতরাং এই মেয়েটির যে একটু একটু সাদা স্রাব যাবে, এটি বরং খুবই নর্মাল, খুবই স্বাভাবিক। বরং ওনার যদি সাদা স্রাব না যায় তাহলে কিন্তু আমরা ভাববো যে কেন যাচ্ছে না। আচ্ছা দর্শক, কখন আপনি বিচলিত হবেন? যদি সাদা স্রাবটি অসম্ভব দুর্গন্ধপূর্ণ হয়, যদি সাদা স্রাবটি আপনার অসম্ভব চুলকানির সাথে আসে, অথবা সাদা স্রাবটি যদি রং পরিবর্তন হয়, যেমন লালটে হচ্ছে বা হলুদ হচ্ছে বা সবুজ হচ্ছে, তখন আপনার চিন্তা করতে হবে। নইলে শুধু হালকা হালকা সাদা স্রাব যাওয়াটাকে কোনো বিষয়, এটা গুরুত্বের ব্যাপার নয়, এটি নর্মাল স্বাভাবিক। একটু ডাবের পানি খাওয়া, একটু পরিষ্কার পানি থাকা, এইসব করলে এনাফ। অনেকের ধারণা কি সাদা স্রাবের সাথে প্রোটিন চলে যাচ্ছে, যার জন্য দর্শকরা বেশি দুশ্চিন্তাগ্রস্ত হন। এটি মোটেও এসব সঠিক নয়, এগুলো ভুল তথ্য। আপনার মেয়ের 12 বছর 13 বছর 14 বছর সাদা স্রাব যাবে, যদি হালকা হালকা যায় কোনো ভয় নেই, কোনো ওষুধের দরকার নেই। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো থাকলে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন।
দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ম্যাডাম, আমরা অনুষ্ঠানে একটা পর্যায়ে এসেছি, আমরা একটা বিরতি নিব। বিরতি পর এসে আমরা মেনোপজ নিয়ে এবং মেনোপজের পরবর্তীতে আসলে আমাদের সবার অ্যাটিটিউড বা ফ্যামিলিগতভাবে আমাদের আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ওই মহিলাটির প্রতি বা ওই নারীটির প্রতি, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করবো। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি এই পর্যায়ে মেনোপজ বিষয়টি নিয়ে কথা বলবো। মহিলাদের মাসিক যখন শুরু হয় তার যে বিষয়টি, সেটির সাথে মাসিক বন্ধ হওয়ারও যে বিষয়টি আছে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে কথা বলবো। ম্যাডাম, আমরা সাধারণত যখন মাসিকের একটা নির্দিষ্ট সময় পরে বয়সের, যেটা 45-এর পরেই ধরা হয় এবং বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মেনোপজ বলছি, এই জায়গাটাতে আসলে তখন তো মহিলাদের আসলে অনেক খুশি থাকার কথা, কারণ প্রত্যেক মাসের একটা ঝামেলা সেটা আসলে চলে যাচ্ছে, কিন্তু দেখা যায় সেটা আসলে হয় না এবং দেখা যায় আরও বেশি মাত্রায় তাদের মন খারাপের বিষয়গুলো থাকে। তো এটা কি এটার সাথে সম্পর্কিত কিনা? হ্যাঁ, এটি খুব সুন্দর একটি প্রশ্ন। যে মেনোপজ হচ্ছে মানুষের, যে একটি মহিলার জীবনের একেবারেই মাসিকটা তার চিরতরে বন্ধ হয়ে যায় এবং তার আর সন্তান সম্ভাবনার কোনো প্রয়োজন থাকে না, মানে হতে পারে না, এবং তার একটা নতুন জীবন চলার পথে হয়। হ্যাঁ, যেটি তুমি খুব সুন্দর করে বলেছো যে পিরিয়ডের কোনো ঝামেলা নেই, একটা নতুন জীবন, সে খুব সুন্দর থাকতে পারে। কিন্তু দেখা গেছে যে অনেক নারীর জীবনে এই মেনোপজটি কিন্তু ঠিক সাধারণভাবে আসে না। তাদের ভিতরে অনেক রকমের সমস্যা বা উপসর্গ তৈরি হয় যেটি তাকে ভারাক্রান্ত করে, এবং সেই ভারাক্রান্ত করে বলেই তার মন খারাপটি হয়। যেমন আমরা দেখেছি যে প্রায় অনেক নারীরা এসে মানে আমাদের বলতে থাকেন যে তাদের খুব গরম লাগছে, হট ফ্ল্যাশেস, ঘেমে যাচ্ছেন তারা সেটা আমার প্রান্তিক জনগোষ্ঠী হোক বা শহরে মহিলারা হন, হয়তো কাজ করছেন, রান্না করছেন, ঘর গোছাচ্ছেন, ভীষণ ঘাম হচ্ছে, 3-4 করে একদম কাপড় ভিজে যাচ্ছে এবং সেটি তাকে খুব বিব্রত করছে। অফিসে কাজ করছেন, ফ্যান রয়েছে, এসি রয়েছে, সেখানে তাই বিব্রত হয়ে যাচ্ছেন। তারপর দেখা যাচ্ছে যে এরকম একটা সমস্যা হচ্ছে, তাতে ঘুমের ব্যাঘাত হচ্ছে, তিনি ঘুমাতে পারছেন না, অস্থিরতা লাগছে, এবং অনেক নারী আছেন তাদের দেখা যায় মন খারাপ হয়ে যায়, কান্না লাগছে। বাড়িতে হয়তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, দূরে আছেন, হাজবেন্ডও বয়স হয়ে গেছে, তো তার মনে হয় যে আমি যেন আর নারী নেই, সেই আগের যে সৌন্দর্য আমার সেটি শেষ হয়ে গেছে, আগের যে প্রয়োজন ছিল আমার সংসারে সেটি কমে এসেছে। ছেলেমেয়েরা যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, সে কমিউনিকেশনটা আগে যেমন মা করে সারাদিন ব্যস্ত থাকছেন সেটি আর হচ্ছে না। সেরকম নানা রকমের জিনিসগুলো তার ভেতরে দোলাচল চলে, তখন তার মন খারাপ লাগে। তাছাড়া তো আমরা দেখেছি যে এসব নারীদের কিন্তু কনসেন্ট্রেশন করতে ভুলে যাচ্ছেন, তারা কোথায় চাবিটি রেখেছেন, হয়তো আঁচলেই চাবি আছে, কোথায় চশমাটি রেখেছেন খুঁজে পাচ্ছেন না। এই যে মন ভুলে যাওয়া, এটি তাকে আবার সংসারে বিব্রত করছে। হ্যাঁ, তুমি কেন মনে করতে পারছো না? তো এই সময় পাশের মানুষটি বা বাড়ির ছেলে মেয়ে সকলের কিন্তু তাকে একটু সহানুভূতি দেখানো উচিত। তারপর দেখা যায় নারী হয়তো দেখা যাচ্ছে যে খুব মাস্কুলোস্কেলেটাল পেন, ব্যাক পেন, কোমরে ব্যথা, মাথা ব্যথা, বলে হ্যাঁ তুমি সারাক্ষণ খালি ব্যথার কথাই বলছো, এরকমও অনেক সময় দেখা যায়। তারপর দেখা গেছে যে এই নারীটি তার যোনিপথটি খুব শুষ্ক হয়ে যায়, সুতরাং বারবার পেশাব হয়, কষ্ট হয়, এবং হাজব্যান্ডের সাথে থাকতে গিয়ে তার কিন্তু খুব ব্যথা অনুভূত হয়। তখন হয় কি, তার স্বামীর সঙ্গে থাকতে ইচ্ছে করে না, ইচ্ছে না করার ফলে তাদের যে কনজুগাল হারমোনি লাইফে থাকে সেটা নষ্ট হয়। এবং লাস্টলি যেটি বলবো যে নারীদের এই মেনোপজটিকে খুব যত্ন করে দেখতে হবে, একে অ্যাড্রেস করতে হবে, নইলে কিন্তু তারা পরবর্তীতে হাড় ক্ষয়, মাংস ক্ষয় এবং হৃদরোগ, এই 3টি জিনিসে খুব বেশি আক্রান্ত হয়। এই জায়গাতে একটু ম্যাডাম আসি যে প্রত্যেকটা মহিলারই দেখা যায় 50-র পরে কিন্তু এই যে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বিভিন্ন জায়গায় জয়েন্টে ব্যথাগুলো যে হচ্ছে, এটার একটা কারণ থাকতে পারে যে ক্যালসিটোনিন যেহেতু বন্ধ হয়ে যায় এই মেনোপজের পরবর্তীতে। তো এই জায়গাটা থেকে যদি একটু বলি যে যখন এই সময়টি এই বিষয়টি হয়, তাদেরকে আসলে তখন অন্য মানে অর্থোপেডিশিয়ান বা ফিজিক্যাল মেডিসিনের ডক্টরের কাছেও কি শরণাপন্ন হওয়া উচিত কিনা? আচ্ছা, এটি খুবই কমন একটি প্রশ্ন যে হাড় ব্যথা। তো যেটা আমি বলতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে, যে নারীদের কিন্তু দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে গেলে প্রতি বছরে হাড় ক্ষয় হতে থাকে। এই যে হাড় ক্ষয় হয়ে যাওয়া পুরুষদেরও হয়, কিন্তু নারীর বেলায় 3 জন নারীদের 1 জনের হাড় ক্ষয় থাকে, আর পুরুষদের বেলায় 50-এর পরে 5 জন পুরুষের বেলায় 1 জন হাড় ক্ষয় হয়, দুপক্ষই হয়। তো এখন এই যে হাড় ক্ষয় হয়ে যাওয়ার কিছুটা
আগেই যে একদম ডক্টরের কাছে দৌড়ে যেতে হবে তা নয়, বিকজ এটি একটি মানে প্রাকৃতিক একটি ফিজিওলজিক্যাল প্রসেস, একদম ন্যাচারাল প্রসেস। তো এটিকে প্রতিহত করাটা সবচেয়ে বড় জিনিস। এখানে একটু প্রতিহত বিষয়টিতে আসবো। একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার যে সমস্যাটা, আমার যে পিছনে হাড়ে ব্যথা, কোমরের হাড়ে ব্যথা, এটা প্রায় সময় হয়। আবার যে প্রস্রাবে ইনফেকশন থাকার কারণেও হয়, কিন্তু এই জিনিসটা কোনো সময় সমস্যাটা আমার দূর হইতেছে না, ওষুধ খাওয়ার পরেও দূর হইতেছে না। এটা কি করা? আচ্ছা মানে হাড়ের ব্যথা এবং ম্যাডামের কি কোনো প্রশ্ন আছে কিনা তার কাছে? হ্যাঁ, আমি তো দর্শকের কাছে শুনলাম যে তার হাড়ে ব্যথা হচ্ছে, প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, প্রচুর ওষুধ খাচ্ছেন তারপরে হচ্ছে। এখন সম্ভবত তিনি মেনোপজ, এই জন্য প্রশ্নটা করেছে। তো বোন, আমি আপনার কথাটি একটু আগেই বলেছিলাম যে মেনোপজযুক্ত নারীদের কিন্তু হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখনই প্রতিহত কথা বলবো। তবে পেশাবের কথা যেটা আপনি বলেছেন, মূলত আপনাকে পেশাব পরীক্ষা করে দেখে নিতে হবে কোনো ইনফেকশন আছে কিনা। ইনফেকশন থাকলে তো আপনি অ্যান্টিবায়োটিক খাবেন। আর যদি দেখে থাকে যে না ইনফেকশন নেই, তাহলে আপনার কিছু জিনিস আপনাকে পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে আপনাকে যে পেশাব হচ্ছে মানে বারে বারে করবেন, পেশাব আটকে রাখবেন অনেকক্ষণ। এটা অনেকের আমাদের একটা বদ স্বভাব যে আমরা পেশাব আটকে রাখছি, এটি একটি ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর, আপনার কোনো ডায়াবেটিস রয়েছে কিনা সেটা দেখে নেবেন। কেননা দেখা গেছে ডায়াবেটিসের গোপনে থাকছে, আপনি হয়তো জানেন না, বারবার পেশাবে ইনফেকশন হচ্ছে। আমরা যখন ডায়াবেটিস খুঁজে দেখি ডায়াবেটিস হয়েছে, তো ওটি ট্রিটমেন্ট করলে আবার পেশাবের ইনফেকশনটা কমে যায়। 3 নম্বর যেটা আমি বলতে চাইছি, এটি আমার শেষ বলা, সেটি হচ্ছে যেহেতু আপনার মেনোপজ হয়ে গেছে, আপনার বডিতে এস্ট্রোজেন বলে একটি হরমোন আছে যেটি আপনার যোনিপথ, আপনার পেশাবের পথকে রক্ষা করতো, সেটি এখন নেই। সুতরাং এই এস্ট্রোজেনের অভাবে ওখানে দেখা যায় বারবার ইনফেকশন হয়। সেই জন্য আপনাকে একটি মলম আছে, লোকাল মলম, এস্ট্রোজেন মলম, ওটা যদি আমরা প্রতিদিন ইউজ করি 3 মাস, দেখা যাবে আপনার ইনফেকশনটা একদম কমে গেছে। সুতরাং আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন। প্লাস যদি আপনার বাড়ির কাছে ডক্টর থাকেন, তার কাছে গেলে আরও ভালো হবে, তিনি ভেতরটা দেখে নেবেন ওখানে কোনো সমস্যা আছে কিনা, ইনফেকশন আছে কিনা, সেটি ট্রিটমেন্ট দেবেন। আর এই যে আমি বলেছি বারে বারে পেশাব করবেন, পেশাব আটকে রাখবেন না, যত্ন করে আপনার অন্য কোনো ডায়াবেটিস বা অন্য অসুখ আছে দেখে নেবেন। আর যোনিপথে আপনি হরমোন, এস্ট্রোজেন হরমোনটি লোকালি ব্যবহার করতে পারেন 3 মাস, কোনো ভয় নেই। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। এই জায়গাটায় বলছিলাম মানে প্রতিহত করার জন্য যদি ফিল করে যে হ্যাঁ আমার 2 মাসে একবার পিরিয়ড হচ্ছে, এরপরে আবার 3 মাসে একবার হচ্ছে, মানে সে আসলে মেনোপজের দিকে যাচ্ছে, তার আসলে আস্তে আস্তে মাসিক বা পিরিয়ডটি বন্ধ হয়ে যাওয়ার পথে আছে, তখন কি তার আসলে কোনো ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত কিনা, গাইনোকোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন? রাইট, আমি দুটো কথা বলবো, যে এটি একটি প্রশ্ন আর হাড় ক্ষয়ের প্রতিহত, এই দুটো বলবো। আচ্ছা, এখন 45 বা 45 ঊর্ধ্ব নারী, তার যদি 3 মাস 6 মাস পরে মাসিক হয়, এটি কোনো ভয়ের ব্যাপার নয়। যদি না তার সাথে ব্যথা হয় বা কোনো চাকা যায় বা কোনো অন্য কিছু সমস্যা থাকে। তবে যখন তিনি 50 বছরে এলেন এবং 1 বছর পূর্ণভাবে তার মাসিকটি হয়নি, তখন ধরে নিতে হবে এটি তার মেনোপজ। এটির জন্য আবার কোনো টেস্ট করে দেখে নিতে হবে এমনটি নয়। যখন কোনো নারী 48, 49, 50 এই বয়সে এসে 1 বছর তার পুরো মাসিকটি বন্ধ রয়েছে, তাহলে এটি হচ্ছে তার মেনোপজ হয়ে গেছে, এবং এটি খুব স্বাভাবিক। তবে যদি তার অনেক উপসর্গ হয়, যদি তার খারাপ লাগতে থাকে, মন ভালো নেই, হাড্ডি গুড্ডিতে ব্যথা হচ্ছে, অনেক গরম লাগছে, ঘেমে যাচ্ছে, যোনিপথ শুষ্ক হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে তিনি ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর তার ইতিহাস নিয়ে তাকে মেডিসিন দেবেন। খুব চমৎকার এর ট্রিটমেন্ট রয়েছে, সুতরাং মন খারাপের কোনো ব্যাপার নয়। তা আমি যেটি বলতে চেয়েছিলাম যে মেনোপজ একটি প্রাকৃতিক অধ্যায় একটি নারীর জীবনে, এটি আসবেই, কিন্তু এটি এরই যে তার মন খারাপ হবে, তার সব কষ্টগুলো হবে এমনটি নয়। একে জয় করেও চলা যাবে, এবং মেনোপজোত্তর জীবনটি যাতে সুন্দর অর্থবহ হয় তার জন্য আগে থেকে নিজেকে তৈরি করতে হবে। যেমন আমরা কথা বলছিলাম হাড় ক্ষয় হওয়ার প্রতিরোধ নিয়ে। হাড় ক্ষয়টা একটা খুব কষ্টের ব্যাপার, বিকজ আমি বলেছি 3 জন নারীদের 1 জনের হয়, এবং যেটি ভয় সেটা হচ্ছে এই হাড় ক্ষয় যে নারী রয়েছে তার কিন্তু যে কোনো মুহূর্তে একটু টোকা লাগলে হাড়টি ভেঙে যেতে পারে। আর হাড়টি ভেঙে যাওয়া, বিশেষ করে যদি স্পাইন মানে মেরুদণ্ড ভেঙে যায়, বা আমাদের হাঁটু বা হিপ যদি ভেঙে যায়, বিছানায় পড়ে থাকতে হয়, দীর্ঘ সময় বিছানায় বেড রিডেন থাকতে হয়। এর যে কষ্ট, তার নিজের কষ্ট, ফিজিক্যাল সিকনেস, মেন্টাল সিকনেস, ফ্যামিলিতে যারা রয়েছেন তাদের কষ্ট, সোসাইটি একটা বার্ডেন। তো এটিকে আমাদের প্রতিহত করতেই হবে। তার প্রতিকারটি কি?
এক নম্বর হচ্ছে ওজন কমিয়ে রাখতে হবে। এখন একটা নারী যখন মেনোপজে চলে যাচ্ছেন তার ওজন কিন্তু বৃদ্ধি হবে, কারণ তার অ্যাক্টিভিটিস কমে গেছে, তার চলাচল কমে গেছে, তার মেটাবলিজম কমে গেছে। সুতরাং তাকে তার ওজনটিকে রক্ষা করার জন্য হাঁটাহাঁটি করতে হবে, ব্যায়াম করতে হবে, একদম একদম রুটিন হিসেবে, যেমন নামাজ পড়ি আমরা রুটিন হিসেবে সেই রকম। 2 নম্বর তার খাবারটি এমন খাবার খেতে হবে যেটি হাড় ক্ষয়কে প্রতিরোধ করে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, যেমন দুধ খেতে হবে, দই খেতে হবে, আমরা ইয়োগার্ট বলি যেটিকে, মানে না মিষ্টি না টক যে দইগুলো রয়েছে সেটি খেতে হবে। তারপর হচ্ছে প্রতিদিন সূর্যরশ্মি লাগাতে হবে, কারণ সূর্যরশ্মি কিন্তু আমাদের হাড় ক্ষয়কে প্রতিরোধ করে। আর ছোট মাছ খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে। এর ভেতরে আমাদের খাবারের কথা বললাম। আর অ্যাভয়েড করতে হবে কোন কোন খাবার আমরা খাবো না, পান, জর্দা এইসব খাওয়া যাবে না। আর সোডা জাতীয় ড্রিঙ্কস, আমরা বয়স মতো ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিতে হবে, এসব খাওয়া যাবে না অত্যাধিক। আর কিছু কিছু ট্যাবলেট রয়েছে, ডক্টর সেটা জানেন, যেমন স্টেরয়েড হরমোন আছে, সালফাসালাজিন আছে, এগুলো যেন না খাওয়া যায়। তো এই হচ্ছে খাদ্যের ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আমি বলেছি এক্সারসাইজের ব্যাপার, করতেই হবে, এখানে কোনো নিষেধ নেই। হ্যাঁ, অনেকে আছেন যে আমাদের মহিলারা বলেন যে হাঁটবার জায়গা নেই, ছাদে গিয়ে হাঁটুন, বাড়ির ভেতরে হাঁটুন, কিন্তু হাঁটতে আপনাকে হবেই। আচ্ছা, আর হচ্ছে যেটি ইম্পর্টেন্ট, যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। তারপর তো ডক্টরের কাছে যাবেন যদি বেশি প্রবলেম হয়, তখন তো তিনি ক্যালসিয়াম দেবেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেবেন, একটু বোনের ঘনত্ব দেখে নেবেন। যদি সত্যি সত্যি হাড় ক্ষয় বেশি পর্যায়ে চলে যায়, তার জন্য ইনজেকশন বা ট্যাবলেট নিতে হবে। ম্যাডাম, আমরা যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটি একদমই শেষ পর্যায়ে আছে, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, তারপরও যারা দেখছেন তাদের উদ্দেশ্য যদি শেষ কোনো পরামর্শ থাকে, আমাদের কৈশোর থেকে এই মেনোপজ পর্যন্ত এই সময়টিতে সার্বিক যদি কোনো পরামর্শ থাকে। অনেক ধন্যবাদ। সেটি হচ্ছে কৈশোরে যেটা আমি বলবো, একটি কিশোরীকে জানতে হবে, কিশোরীকে জানাতে হবে যে একটি কিশোরী কিন্তু আমাদের ভবিষ্যৎ নাগরিক, যিনি আমার দেশ গঠনে সাহায্য করবেন, সমাজ গঠনে সাহায্য করবেন, একটি ফ্যামিলি তার দিকে তাকিয়ে থাকবে। সুতরাং এখানে শুধু একা কিশোরী নয়, আমরা সকল মিলে তার হাত ধরাধরি করে তার সাথে এগিয়ে যাব। মা আছেন, বাবা আছেন, পাশে শিক্ষক রয়েছেন, তার সুষম খাদ্য, নো আর্লি ম্যারেজ, কিছুতেই 18 আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়। আর কিছু ভ্যাকসিন নিতে হবে, যেমন জরায়ু ক্যান্সার ভ্যাকসিন সরকার এখন দিচ্ছেন, এটি নিতে হবে। এটি হচ্ছে কিশোরীদের জন্য, যে কিশোরী তোমার দিকে আমরা তাকিয়ে থাকব, তুমি আমাদের ভবিষ্যৎ। দ্বিতীয়ত হচ্ছে তরুণী বা যৌবন যার, সেই নারীটি, তার তো অনেক কাজ, তার জীবনের কঠিনভাবে পদার্পণ করতে হবে, তার সংসার, তার ক্যারিয়ার, তার সমাজ, সকলকে দেবার আছে অনেক, নিজেরও পাবার আছে, কিন্তু তার সন্তান, সব জিনিসকে তাকে গুছিয়ে চলতে হবে। সুতরাং পরিকল্পিতভাবে সন্তান নেওয়া এবং তাদেরকে সুন্দর করে মানুষ করা, সংসারের সময় দেওয়া, পাশাপাশি ক্যারিয়ার গঠন, সব কিছু মিলিয়ে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর লাস্টে যেটি এসছে মেনোপজ, একটি জীবনের কিন্তু একটি সুন্দর দিকও আছে। এই সময় আমরা সংসারের সমস্ত কোলাহল, কার্য সব অনেক আগে, যেমন স্কুলে বাচ্চারা যাচ্ছে, টিফিন দাও, গুছিয়ে দাও, খাবার দাও, রান্না করো 3 বেলা, তাদের দেখো, অনেক কর্ম ছিল, চঞ্চল একটা জীবন ছিল, সেখান থেকে আল্লাহ হয়তো পরিত্রাণ দেয়। এখন অনেক শান্ত সমাহিত একটা সময় আসে, সেই সময়কে নিজেকে ফিরে দেখার সময় আসে মহিলাদের। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে, এবং এই যে এতদিন বেঁচে থাকার একটা অভিজ্ঞতা সুন্দর কাজে নিয়োজিত করে, সমাজের সংসারে সকলের মাঝে নিয়োজিত করে, সবার সাথে হাত মিলিয়ে সংসার সমাজে কাজ করে এগিয়ে যাওয়া যাবে। তো দুটো কথা, খাবারের দিকে নজর দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে হবে, পুরনো বান্ধবীদের সাথে যোগাযোগ করতে হবে, এবং প্রয়োজনে প্রত্যেক বছরে একবার করে হেলথ চেক আপ করতে হবে। আর দরকার হলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মেনোপজ হরমোন একটি সুন্দর, একটি যুগান্তকারী হরমোন, যেটি দিলে মেয়েদের অনেক অনেক উপসর্গগুলো কমে যায়। শেষ কথাটি বলবো যে আপনি আপনার সময়, এই যে মেনোপজযুক্ত জীবনটি যেন সুন্দর হয়, তার জন্য আপনি প্রকৃতির কাছে যান, আপনি পাহাড়ের গান শোনেন, ঝর্ণার কাছে যান, নদীর কাছে যান, নিজেকে সময় দেন, যাদের ভালো লাগে তাদের সাথে সময় কাটান, এবং নিজের সুন্দর জীবনে কি পেয়েছি, কি না, কি পাইনি সেটি না চিন্তা করে কি পেয়েছি আর কি পেতে পারি, সমাজকে কি দিতে পারি, এই নিয়ে এগিয়ে যাওয়া ভালো। আর আমি লাস্টে মেডিনোভা, ভালো থাকুন। ধন্যবাদ এত সুন্দর অ্যাঙ্করের জন্য, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য।
সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম যে নারীদের জীবনের বিভিন্ন ধাপে কি ধরনের প্রবলেমগুলো হতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে নিজেদেরকে ভালোভাবে সবকিছু ম্যানেজ করে এগিয়ে যাব এবং সেই সাথে সমস্যাগুলোকে আগে থেকে কিভাবে প্রতিহত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সার্বিকভাবে আলোচনা করেছি। আশা করি যারা দেখেছেন আমাদের সাথে অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।